যারা মারা যাচ্ছে সেটাও আসলে কতটা মানে সম্মত হচ্ছে, কতটা আসলে কি বলা যায় এটাকে, যে সঠিক কাজ হচ্ছে, এটাও তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি কি এই ব্যাপারে বলবো? আমি আপনাকে বক্তব্যটি নিব, তার আগে আমি একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। বলছিলাম যে বন্দুক যুদ্ধে যারা আসলে নিহত হচ্ছেন সেটি আসলে কতখানি সঙ্গত, যদিও তাদের কারো কারো ক্ষেত্রেই কিন্তু এই সমস্ত বোমা হামলার সঙ্গে জড়িত থাকার আলামত পুলিশ কিন্তু পেয়েছে, কিন্তু তারপরেও তারা যখন বন্দুক যুদ্ধে নিহত হন তখন বিষয়টা নতুন করে প্রশ্ন তৈরি করে না? অবশ্যই অবশ্যই, যে কোনো মানুষ ধরেন যে কোনো অপরাধ করেছে, আপনি তো তাকে বিচারের মুখোমুখি, বিচারবিহীন হত্যা তো আপনি করতে পারেন না। এটা তো আমাদের দীর্ঘদিনের একটা দাবি যে সমাজে যে বিচারবিহীন অবস্থা বিরাজ করছে, বিচার এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এটা তো আমরা মেনে নিতে পারি না। আমরা আজকেও এই টকশোতে আমরা অনুরোধ করব সরকারের যে সমস্ত বাহিনী আছে, যাকেই আপনি ধরুন যে কোনো অভিযোগ চায়, সেই অভিযোগ প্রমাণের দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, সেই অভিযোগ প্রমাণের দায়িত্ব প্রসিকিউশনের, সেই অভিযোগ প্রমাণের দায়িত্ব বিচার বিভাগে। তাই বিচারবিহীনভাবে যে কোনো নাগরিকের সবচেয়ে খারাপ ক্রিমিনালটা যে বিচার পাওয়ার অধিকার আছে। যে কারণে আপনি দেখবেন আমাদের সরকারের একটা নিয়ম আছে যে সবচেয়ে দরিদ্র ব্যক্তিটা যে উকিল রাখতে পারে না, তার জন্য লিগাল এইড সিস্টেম আছে, তাকে রাষ্ট্র তার কেসটা ডিফেন্ড করবে, তার জন্য উকিল নিয়োগ করবে। কেন? এটা যাতে সমাজে বিচারটা থাকে, কেউ যেন বিচারবিহীনভাবে শাস্তি না পায়। তো এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যেন মোস্তফা ফিরোজ, কিন্তু মনে করেন আপনি সহিংসতা থামাতেও হবে, আবার এইগুলিও বন্ধ করতে হবে, দুইটা কি একসঙ্গে চালানো খুব মুশকিল? না, মুশকিল। এটা সরকার থাকলে তো তার জন্য এটা চ্যালেঞ্জ, এবং সেই জন্যই যে কথাটা বিরতির আগে ইশতিয়াক রাজা বলছিল সেটা সত্য, যে এই যে সারা দেশে অবরোধকে কেন্দ্র করে এত ব্যাপক জ্বালাও পোড়াও মানুষ হত্যা, এর দায়টা স্বাভাবিকভাবে বিএনপির উপরে পড়ে, 20 দলীয় জোটের উপর পড়ে। কিন্তু আপনি দেখেন যে আমার মানে যদি সন্দেহটা যাচ্ছে আবারও যে সরকার কি এই সহিংসতাকে মদত দিচ্ছে। আজকে দেখেন 21 দিনের মাথা বা 22 দিনের মাথায় এসে সরকারের কিছু কিছু অ্যাকশন আমাদের চোখে পড়ছে, 17 দিনের মাথায়, তাও কিন্তু যথেষ্ট না। তাহলে আপনি এই সন্ত্রাসকে মদত দিচ্ছেন, নাশকতাকে মদত দিচ্ছেন, তাহলে আপনিও কি দোষী না? আপনিও কি সেই দায় আপনার না? এবং আপনার দায় কিন্তু বেশি। আপনার দায় বেশি কেন? আপনি আছেন রাষ্ট্র ক্ষমতায়, সরকার, আপনার কাছে এতগুলি এজেন্সি আছে। একটা চোর বাংলাদেশে একটা চোর যদি চুরি করে পালিয়ে যায়, পুলিশ তাকে ধরতে সমর্থ হয় বলে পুলিশ বিভাগের প্রতি একটা ধারণা। কিন্তু এতগুলো পেট্রোল বোমা, এতগুলি নৃশংস ঘটনা, সেই নৃশংস ঘটনাগুলো তাৎক্ষণিকভাবে তো দূরের কথা, তারপরের দিনও আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারলেন না। এবং যত ঘটনা ঘটেছে তার কত অংশ আপনি আজকে আইনের বা পুলিশি অ্যাকশন আমরা দেখছি। পুলিশের অ্যাকশন দেখছি তো আমরা গতকাল থেকে, এই গত 2 দিনে। তার আগ পর্যন্ত আপনি নীরব ছিলেন কেন? তার মানে আপনি কি এটি হতে দিয়েছেন রাজনীতির স্বার্থে? মানুষের জীবনকে আপনি বড় করে দেখেননি? তাহলে রাজনীতির স্বার্থে এতগুলো মানুষ বলি হলো, তার দায় শুধুমাত্র বিএনপির উপর পড়বে, সরকারের উপর কি পড়বে না? না, সেই জন্য আমি প্রশ্নটি করেছিলাম যে সেই দায়িত্ব পালন করতে গিয়ে যখন বন্দুক যুদ্ধের মতো ঘটনা ঘটছে, তখন সেটিরও কিন্তু আমরা আবার সমালোচনা তো করছি, সেটা তো আবার মানা যায় না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। সুতরাং মানে দুটি বিষয় একসঙ্গে কি করে মেলানো যায়, আমি এই প্রশ্নটি করেছিলাম আপনাকে। অপরাধীদেরকে ধরে তাদের কাঠগড়ায়, এখন দেখেন অপরাধীদের ধরার ক্ষেত্রেও দেখেন এই ঘটনাটাও যদি পক্ষপাতহীনভাবে নিরপেক্ষভাবে হচ্ছে কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ হচ্ছে। আপনি একটা ঘটনা ঘটলো, এক মামলা দিলেন 100 জনের, এমন সব মামলা দিলেন, এমন সব ব্যক্তির নাম দিলেন, তখন মনে হলো যে না, এই ঘটনার সাথে তো তারা জড়িত থাকতে পারে না। আপনি তাদেরকে অ্যারেস্ট করলেন, অ্যারেস্ট করার পরে থানায় যে টাকা পয়সা নিয়ে দেন দরবার শুরু করলেন, অর্থাৎ গ্রেফতার বাণিজ্য। অর্থাৎ আপনি তাৎক্ষণিকভাবে যদি ঘটনাগুলো ধরতে না পারেন, এবং এই ঘটনার জন্য যদি একটা ঘটনার জন্য আপনি 1000 জনের নামের বিরুদ্ধে 1000 জনের নামে যদি মামলা দেন, সেই জিনিসগুলি কিন্তু আসলে মানে তখন একটা মনে হয় রাজনৈতিক মামলা, তার গ্রহণযোগ্যতা থাকে না। গতকাল আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে একটা রিপোর্ট হয়েছে যে রাজধানীতে প্রায় 100 বোমাবাজের তালিকা তৈরি করেছে পুলিশ। এতদিন পরে এসে তারা একটা তালিকা তৈরি করেছে, এটি নিঃসন্দেহে একটি ভালো খবর। তো কবে নাগাদ কি করবে সেই সম্পর্কে কিন্তু তারা কিন্তু সুস্পষ্ট কিছু বলেনি। তাহলে কি পরিস্থিতি সম্পর্কে মানে পুলিশ বাহিনীর যথেষ্ট কি নিয়ন্ত্রণ আছে? আপনি ঠিকই বলেছেন, মনে হচ্ছে যে এটা একটা নতুন ঘটনা, তা তো নয়। আমরা 2014-র 5ই নির্বাচনের আগেও তো এরকম ঘটনা দেখেছি যে সারা দেশে রাজধানী সহ যে বোমাবাজি হচ্ছে, পেট্রোল বোমা মেরে মানুষকে মারা হচ্ছে। আপনি যদি দেখেন যে মানবাধিকার কমিশন, ইজেন কলেজের ছাত্রীরা যেদিন
আহত হলো সংসদ ভবনের সামনে, সেদিন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজান হসপিটালে গিয়ে যে কথাটি বলেছেন এটা হলো সবচেয়ে প্রণিধানযোগ্য। উনি বলেছেন যে আগের তালিকা কোথায়, তাহলে নতুন তালিকার প্রয়োজনটা কি, এবং তিনি হচ্ছে আগে যাদেরকে গ্রেফতার করেছিল তারা ছাড়া পেল কি করে। পুরো প্রক্রিয়াটির মধ্যেই একটা কিন্তু ফ্ল রয়ে গেছে। আরেকটা হলো যে কোনো ঘটনা ঘটছে আপনি 100 জনের নামে একটা মামলা দিয়ে দিচ্ছেন, মানে অর্থাৎ রাজনৈতিক কমিটমেন্টের অভাব, কিন্তু অঙ্গীকারের অভাব। আপনি যখনই 100 জনের নামে এবং অত্যন্ত সিনিয়র নেতাদের নামে মামলা দিচ্ছেন, তার অর্থই আপনি আসলে সিরিয়াস না অপরাধীদের ধরার ব্যাপারে। মানে রাজনৈতিক বিবেচনাটা। সেই সঙ্গে আরেকটি বিষয় যুক্ত করি যে সঙ্গে থাকে অজ্ঞাত, হ্যাঁ অজ্ঞাত, যেখানে কোনো নাম নাই, পুলিশ চাইলেই যখন যে কারো নামটা আসলে আজকের যে যুগ, আজকে পুলিশের যে প্রযুক্তি হাতে আছে, যে সংখ্যা হাতে আছে, এটা তো 72 সাল নয়, এটি আজকে 2015 সাল। পুলিশের যে পরিমাণ অত্যাধুনিক প্রযুক্তি আছে, তাতে কি পাড়ায় পাড়ায় ইনফরমার রেখে কমিটি গঠন করে যে কারা সন্ত্রাস করতে পারে, কারা পেট্রোল বোমা বানাতে পারে, কারা ছুঁড়ে মারতে পারে, এটা কি খুব কঠিন তালিকা? আমার ধারণা আপনার টেলিভিশনের ক্রাইম রিপোর্টারকে দায়িত্ব দিলে সে এর চেয়ে ভালো তালিকা করে ফেলতে পারবে। পুলিশ বাহিনীর কাছে সবসময় আপডেটেড থাকারই কথা। এখন আমি এই জন্য বলছিলাম যে নাশকতা হিসেবে আইন শৃঙ্খলা সমস্যা হিসেবে চিহ্নিত না করে আপনি সব বিষয়গুলি যদি একটা রাজনীতিকরণ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই যে অপরাধীরা পার পাবে, এবং আজকে থেকে আবার 6 মাস পরে, 1 বছর পরে যখন এই ঘটনাগুলি ঘটতে থাকবে, একইভাবেই কিন্তু ঘটতে থাকবে। অর্থাৎ অপরাধীদেরকে আপনি কোনোভাবেই আর নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ অপরাধীরা আজকে ধরা পড়বে, টাকার বিনিময়ে তারা থানা থেকে অথবা জেল থেকে ছাড়া পাবে এবং তার আবারও অপরাধ কাজে লিপ্ত হবে। সেই গতকাল যেমন আমি শুরুতে যেমনটা বলছিলাম যে ছাত্রদলের একজন বোমা বিস্ফোরণে আহত হয়েছে লালবাগের, এছাড়া কিন্তু মহাখালীতে জামায়াতে ইসলাম শিবিরের কিন্তু 5 জনকে আটক করা হয়েছে বোমা বানানোর দায়ে। ফলে মানে জামায়াতের সংশ্লিষ্টতা কি এখানে গুরুত্বপূর্ণ না? মানে আমি বলছি যে নাশকতার সাথে যারা জড়িত তাদেরকে কোন রাজনৈতিক দলের সদস্য সেটা বিবেচনা না করে সরকারের উচিত হচ্ছে অভিযান চালানো। অভিযান চালানোর মধ্য দিয়ে সেটা যেন রাজনৈতিক অভিযান না হয়, সত্যিকার অর্থে অপরাধীদের বিরুদ্ধে একটা অভিযান হিসেবেই যাতে গণ্য করে সেটা চালানো হোক। তার আওতায় যদি ছাত্রদল আসবে, শিবির যদি আসবে, এমনকি যদি ছাত্রলীগও যদি পাল্টা এদেরকে মানে প্রতিহত করার জন্য যদি কোনো নাশকতার যদি কোনো পরিকল্পনা করে বা বোমা বানায়, তাদেরকেও ধরা হবে। কারণ আজকাল আইন শৃঙ্খলা জনিত সমস্যাটা কি শুধুমাত্র ছাত্রদল, শুধুমাত্র শিবিরের? এর আগ পর্যন্ত ছাত্রলীগ দেশব্যাপী তারা নিজেরা হানাহানি করেনি, তাদের সদস্যরাই তো বেশি মারা পড়েছে। ফলে তাদেরকেও যাতে অপরাধী হিসেবে চিহ্নিত করে দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিলেই দেশ এবং সমাজ হচ্ছে সন্ত্রাস মুক্ত হবে, অপরাধ মুক্ত হবে। সেই সঙ্গে যারা অবরোধ ডেকেছে তাদেরও কি কিছু দায়িত্ব রয়েছে নাকি? দায়িত্ব আছে, সেটা তো আমরা আলোচনাই করলাম যে শুরু থেকেই বিএনপির পক্ষ থেকে এক লাইন শেষ করি, শুরু থেকেই অবরোধ যারা ডেকেছেন তাদের একটা অবস্থান নেওয়া উচিত ছিল, আহ্বান জানানো উচিত ছিল যে সরকার বা সরকারের এজেন্ট এই ধরনের নাশকতা কাজে ইন্ধন দিতে পারে, মদত দিতে পারে, ঘটনা ঘটাতেও পারে। আমাদের আহ্বান হলো যে আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ চালাবো, আমরা সরকারের দমন পীড়নের প্রতিহত করব, কিন্তু কোনোভাবেই কোনো নাশকতা সাথে আমরা যুক্ত হব না, যারা করবে তাদেরকে প্রতিহত করব। কিন্তু আমাদের তো রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে নাশকতা, সন্ত্রাসবাদ যুক্ত হয়ে গেছে, যে নাশকতা না হলে বোধহয় কর্মসূচি সফল হচ্ছে না, এরকম একটি মানসিকতা তৈরি হয়েছে। হ্যাঁ, সাম্প্রতিক আমি এই বিষয়টি নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন।